এক মাস পার হলো, এক ফোঁটা ত্রাণও ঢোকেনি গাজায়। প্রথম ধাপে 100 আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে গণ অধিকার পরিষদ। ভাঙচুর লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা তৌহিদি জনতা হতে পারে না। এবং সর্বশেষ জানাবো, সুযোগ পেলে লুটপাট কি করছে প্রশাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক মাস পার হলো, এক ফোঁটা ত্রাণও ঢোকেনি গাজায়। গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যু চক্রে আটকে পড়েছে। গুতেরেস জানান, এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটা ত্রাণ ঢোকেনি, না খাবার, না পানি, না জ্বালানি, না ওষুধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয়। তিনি বলেন, ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে। এদিকে ইসরায়েলি বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত 6টি স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 58 জন ফিলিস্তিনি নিহত ও 213 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে সাংবাদিকদের ক্যাম্পে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মাসুর মারা গেছেন। এই হামলার এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 3 জন। এর মধ্যে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কোন কোন দেশে গ্রহণ করতে রাজি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত 50,810 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,688 জন আহত হয়েছেন। প্রথম ধাপে 100 আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে গণ অধিকার পরিষদ। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে দলীয় প্রতীক ট্রাক মার্কায় প্রার্থী হবে বলে জানিয়েছে গণ অধিকার পরিষদ। এই লক্ষ্যে এখন প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। এর মধ্যে শিগগিরই প্রথম ধাপে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার রাত 9টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণ অধিকার পরিষদের নরসিংদী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল, একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সেই জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যে দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ভাঙচুর লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা তৌহিদি জনতা হতে পারে না। সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতারা। নগরীর বন্দরবাজারের বাটা শু স্টোর, বনফুল পিউরিয়া, মিরবক্স টুলার, হোটেল রয়্যাল মার্ক সহ ভাঙচুরকৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াত ইসলামী নেতারা বলেন, ভাঙচুর লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এরা তৌহিদি জনতা হতে পারে না, এদের একটাই পরিচয়, এরা দুর্বৃত্ত। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সুযোগ পেলেই লুটপাট কি করছে প্রশাসন। 2024 সালে 5ই আগস্ট থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটে চলেছে লুটপাটের ঘটনা। কখনো বিক্ষোভের সুযোগে, কখনো ধর্মীয় বা রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এমনকি চলন্ত যানবাহনেও হামলা ও লুটপাট চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক সহিংসতায় প্রশাসনের কার্যকারিতা প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সর্বশেষ গত সোমবার ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে আন্তর্জাতিক ফাস্ট ফুড চেইন KFC, পিৎজা হাট, বাটা, এমনকি দেশীয় দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ একদল দুর্বৃত্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজার, খুলনা সহ দেশের অন্তত 12টি শহরে এই ঘটনা ঘটেছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এক বিবৃতিতে বলেছেন, আমাদের হাতে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনে শাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত। এমন বার্তার পর সিলেটে, চট্টগ্রামে ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্দেহে এখনো পর্যন্ত 49 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঘটনার সময় অনেক স্থানে তারা নিষ্ক্রিয় ছিল।
কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও লুটপাটকারীদের ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, যে কোনো ধরনের জন আন্দোলনের মধ্যে চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও রাজনৈতিকভাবে প্রভাবিত চক্র ঢুকে পড়ে অরাজকতা তৈরি করে। প্রশাসনের উচিত ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তি আগে থেকেই এসব স্থান বিশেষ নজরদারিতে রাখা। পুলিশকে আরো সক্রিয় এবং জবাবদিহির মধ্যে রাখতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকানো যায়। অপরাধ বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, বরং বৈদেশিক বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কোনো আন্দোলনের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো এবং তার রোধে প্রশাসনের ব্যর্থতা আমাদের উদ্বেগের বিষয়। তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য বিশেষায়িত বাহিনী মোতায়েন থাকলেও কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা ও রাজনৈতিক প্রভাব পরিস্থিতি জটিল করে তুলছে। একই সঙ্গে পাবলিকের জন্য পুলিশ সেই বিষয়টি মাথায় রেখে পুলিশের উচিত সাধারণ মানুষের পার্সপেক্টিভ বুঝে তাদের সঙ্গে কিছু বিষয় একাত্ম পোষণ করে কাজ করা। আইন শৃঙ্খলা বাহিনী এখনই কঠোর আইনি ও সামাজিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আন্তর্জাতিক প্রভাবের শঙ্কা যেদিন এসব ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সেদিনই ঢাকায় চলছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, ইনভেস্টমেন্ট সামিট। সরকারের উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের মনে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোমবার বাটা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের একাধিক আউটলেটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এটি শুধু আমাদের ব্যবসার জন্য নয়, দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আমরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছি। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে সারা দেশে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই ঘটেছে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা। কখনো আন্দোলনের দোহাই দিয়ে বিভিন্ন আন্দোলন, ধর্মঘট বা বিক্ষোভের মধ্যে রাজধানী ও বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনের সুযোগ নিয়ে একটি চক্র সংঘবদ্ধভাবে লুটপাটে মেতে উঠেছে। এর পেছনে রাজনৈতিক ছত্রছায়া কিংবা প্রশাসনের দুর্বলতা কাজ করছে কিনা তা এখনো তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে কারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে এবং তাদের এজেন্ডা কি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে আন্দোলনের নামে ব্যবসায়ী, দোকানদার বা সাধারণ মানুষের ক্ষতি হয় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ও প্রশাসনের উচিত এখনই কঠোর বার্তা দিয়ে সব ধরনের অপরাধমূলক তৎপরতা দমন করা, তা না হলে এই সংস্কৃতি ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে সরকারের দুর্বলতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় এসব ঘটনা ঘটেছে। আগেভাগে ব্যবস্থা নেওয়া হলে দেশের সুনাম এভাবে ক্ষুণ্ণ হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তারা একটি রাজনৈতিক শ্রেণীর মানুষ এবং সুবিধাভোগী চরিত্র। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে এবং এসব অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।